নমস্কার। এখন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন শুরু হয়ে গেছে। এখন আপনারা আজ কাল পরশু এই 3 দিন যে বর্তমানে জনকল্যাণকর শিবির হচ্ছে, এখানে গিয়ে আপনারা এই ফর্মগুলো ফিল আপ করে দিলেই আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবেন। তাহলে চলুন এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপটা কেমনভাবে করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই পিডিএফটা আপনারা কেমনভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে গিয়ে বলছি। তো এই ফর্মটা দেখতে এমনটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন লেখা আছে ডেট। তো এখানে আপনারা ওই দিনকে ডেট দিবেন যেদিনকে আপনারা এই ফর্মটা জমা দিবেন। এখন যেমন আজকাল পরশু অর্থাৎ 15, 16, 17 3 দিন জনকল্যাণকর শিবির হচ্ছে। তো আপনারা এইগুলোতে অফলাইনে জমা দিয়ে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডটা করতে পারছেন। এবং এখানে লেখা আছে আধার কার্ডের নম্বর। তো এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। এবং এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আপনি যার এই কার্ডটা বানাতে চাইছেন তার এখানে নামটা দিবেন এবং তারই আধার কার্ডের নম্বরটা দিবেন এবং এখানে তারই রেশন কার্ডের নম্বরটা দিবেন। এবং এখানে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে AAY না SPHH না PHH, এমনভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারছেন। এবং এখানে লেখা আছে আধার লিঙ্ক মোবাইল নম্বর। এখানে অ্যাপ্লিক্যান্ট নেমে যার নাম লিখছেন এখানে মূলত সব জিনিসগুলোতে তারই যাবতীয় ডিটেলসগুলো লিখবেন। বাড়ির যে কোনো একজন মেম্বারের নাম লিখলেই হবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ কি এখানে যেহেতু রেশন কার্ড নিচ্ছে, তো রেশন কার্ড আপনারা জানেন রেশন কার্ড একটা রেশন কার্ড থেকেই বাড়িতে কটা রেশন কার্ড আছে বা বাড়ির মেম্বার কতজন সেটা জানা যায়। এবং এখানে তার জেন্ডারটা সিলেক্ট করে নিতে পারছেন, মেল না ফিমেল না আদার। এবং তারপরে এখান থেকে ডেট অফ বার্থটা লিখে দিতে পারছেন। এখানে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে ইয়ার, এমনভাবে লিখবেন। এবং এখানে বলছে ফুল অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ প্রথমে আপনি ভিলেজ দিবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিন, সকল কিছু লিখে দিবেন। এবারে যারা পৌরসভা এলাকাতে বাস করেন আপনারা এখানে আপনাদের ওয়ার্ডের নম্বরটা লিখে দেবেন। তারপরে এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং আপনারা এখান থেকে আপনাদের ব্লক অথবা আপনাদের মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করবেন। কারো যদি ব্লক হয় তাহলে এখানে ধরুন তমলুক 1 বা ভগবানপুর 1 কিংবা ধরুন কন্টাই 1 এমনভাবে লিখতে পারেন। অন্যথায় আপনাদের ধরুন কারো যদি পৌরসভা থেকে থাকে আপনারা আপনাদের পৌরসভার নামটা লিখে দেবেন। যেমন ধরুন হলদিয়া পৌরসভা কিংবা তমলুক পৌরসভা কিংবা কাঁথি পৌরসভা কিংবা এগরা পৌরসভা, এমনভাবে ধরুন এখানে লিখলেন আপনাদের পৌরসভার নাম এবং এখানে একটা এম লিখে দিবেন, এম ফর মিউনিসিপ্যালিটি। এবারে আপনারা এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নামটা লিখে দিবেন। এবারে এখানে লেখা আছে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনি প্রথমে যে অ্যাপ্লিকেন্ট নেম লেখা ছিল ওখানে আপনি যার নাম লিখবেন এখানেও তারই নাম লিখতে পারেন। অন্যথায় আপনি ধরুন বাড়ির কোনো ছেলে যদি অ্যাপ্লিকেন্ট নেমে নামটা লিখে থাকে এবং ধরুন সে ফ্যামিলি হেড তার বাবা কিংবা তার মাকে যদি করতে চায় তাহলে এখানে তার নাম দিতে হবে। যেহেতু এখানে আমি অ্যাপ্লিকেন্ট নেম এবং ফ্যামিলি হেড নেম সেম রেখেছি তাই আমি এখানে সুমন দাসই লিখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে একই রাখতে পারেন, অন্যথায় আলাদা আলাদা ব্যক্তিদের নামটাও লিখতে পারেন। এবং এখানে লেখা আছে ফ্যামিলি মেম্বার। তো টোটাল এখানে হেডকে মিলিয়ে বা অ্যাপ্লিকেন্ট নেম মানে টোটাল এখানে ফ্যামিলি মেম্বার কত এখানে সেটা লিখতে হবে। এবং এখানে আপনারা প্যান কার্ডের নম্বরটা লিখে দেবেন। এখানে এই সকল অপশানগুলো ফিল করবেন তাহারই ডকুমেন্ট থেকে যাকে আপনি অ্যাপ্লিকেন্টে রেখেছেন। এবারে এখানে ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে এবং এখানে এসি নম্বরটা দিতে হবে এবং এখানে পার্ট নম্বরটা দিতে হবে এবং এখানে সিরিয়াল নম্বরটা দিতে হবে। এবারে দেখে নিন এগুলো আপনারা পাবেন কোথায়, দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে সার্চ করবেন ভোটার, VOTR ভোটার দিলে আপনাদের সামনে এই সাইটটা চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন, দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস আসবে। আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে মোবাইল নম্বরটা সিলেক্ট করে নেবেন, দিয়ে আপনারা এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, এবং এখান থেকে ভাষাটা বাংলা সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এবং এই ক্যাপচাটা এখানে দেখে দেখে দিয়ে দিবেন।
দিলে আপনারা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দিলে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা চলে আসবে, আপনাদের এপিক কার্ডের নম্বর, নাম, এজ, রিলেটিভ নেম, স্টেট সব কিছু চলে আসবে। তো আপনারা এখানে এমনভাবে স্ক্রল করবেন, দিলে আপনাদের সামনে অ্যাসেম্বলি নেমটা দেখিয়ে দিবে এবং তার নম্বরটা, এবং সাথে পার্ট নম্বরটা দেখিয়ে দিবে এবং সাথে সিরিয়াল নম্বরটা দেখিয়ে দিবে। তো আপনারা এখান থেকে খুব সহজেই এগুলো দেখে নিতে পারবেন এবং ওখানে লিখে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে এখানে লেখা আছে স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর, অর্থাৎ আপনাদের যদি স্বাস্থ্যসাথীর কার্ড থেকে থাকে তো তার নম্বরটা এই কলামে দিয়ে দিবেন। এবারে এখানে লেখা আছে ফর রুরাল, অর্থাৎ আপনারা গ্রাম্য এলাকায় যারা বসবাস করেন তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া বা কি কি যোগ্যতা প্রয়োজন দিলেই আপনারা পাবেন। দেখে নিন, প্রথমে লেখা আছে যে আপনাদের বাড়িতে কাঁচা ঘর এবং কাঁচা দেওয়াল আছে একটা। তো এটা যদি হয়ে থাকে তো আপনারা এখানে ইয়েস করতে পারছেন, অন্যথায় আপনারা নো করতে পারছেন। এখানে বলছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ আপনাদের বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই 16 থেকে 59 বছর বয়সের ভেতরে। যদি নেই তাহলে ইয়েস করবেন, যদি থাকে তো নো করবেন। আপনাদের যাতে বুঝতে কিছু অসুবিধা না হয় তাই জন্য আমি এটাকে বাংলা করে নিয়েছি। এবারে দেখে নিন। এবারে 3 নম্বরে বলছে যেসব নারী প্রধান পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। যদি পুরুষ সদস্য যদি না থাকে তাহলে নেই করবেন, যদি থাকে তো ইয়েস করবেন। এবং এখানে তারপরে বলছে প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি না থাকে তো না করবেন, যদি থাকে তো হ্যাঁ করবেন। এবং তারপরে বলছে SC ST পরিবার, যদি হন তো হ্যাঁ করবেন, যদি না হন তো না করবেন। তারপরে এখানে বলছে ভূমিহীন পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগই দৈনন্দিন কায়িক শ্রম থেকে অর্জন করে। তো এটা যদি হয় তো হ্যাঁ করবেন, এটা যদি না হয় তো না করবেন। তারপরে বলছে পরিবারটি ভিক্ষার উপর নির্ভরশীল, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো নো করবেন। তারপরে বলছে মেথর পরিবার, পরিবারটি যদি মেথর পরিবার হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, অন্যথায় না করবেন। তারপরে বলছে আদিম উপজাতি গোষ্ঠী, এটাও যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। তারপরে বলছে বন্ডেড লেবার, তো এটা যদি হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। এর থেকে আপনাদের যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলেও আপনারা এই কার্ডটা পাওয়ার যোগ্য, বা কারোরা যদি 2-3টেও হয় তাহলেও পাওয়ার যোগ্য, তাতে কোনো সমস্যা নেই। এটা গেল গ্রামীণ এলাকার জন্য। এবারে হচ্ছে শহরের জন্য। শহরের জন্য প্রথমেই বলছে রাগ বাছাইকারী, এটা যদি হন তো হ্যাঁ করবেন, যদি না হন তো না করবেন। তারপর হচ্ছে ভিখারি, তারপর হচ্ছে গৃহকর্মী, এমনভাবে অনেক কিছু অপশান আছে, আপনারা ভালো করে দেখে নিন। তারপরে আছে রাস্তার বিক্রেতা, মুচি, হকার, রাস্তায় কর্মরত অন্যান্য পরিষেবা প্রদানকারী, অর্থাৎ আপনারা জানেন শহরাঞ্চলে ফুটপাতের ধারে অনেক হকার কিংবা অনেক ছোটো ছোটো দোকানপাট থাকে, এখানে তাদের কথাই বলছে। তারপরটা হচ্ছে নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, পেন্টার, ওয়েল্ডার, নিরাপত্তা প্রহরী, কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক। এতগুলোর মধ্যে আপনারা যদি কোনোটা হন তো ইয়েস করবেন, যদি না হন তো নো করবেন। তারপরে হচ্ছে ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী, মালি, তো এখান থেকে আপনারা যদি কেউ হন তো ইয়েস করবেন, যদি না হন তো না করবেন। তারপরে হচ্ছে গৃহ ভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী কর্মী, দর্জি, এখানে কেউ যদি আপনারা হন তো হ্যাঁ করবেন, যদি না হন তো নো করবেন। তারপরে হচ্ছে পরিবহন কর্মী, চালক, কন্ট্রাক্টর, চালক ও কন্ট্রাক্টরের সহকারী, ঠেলা গাড়ি চালক, রিক্সা চালক, তো আপনারা কেউ যদি হন হ্যাঁ করবেন, যদি না হন তো নো করবেন। তারপরে বলছে দোকান কর্মী, সহকারী, ছোট প্রতিষ্ঠানের পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকারী, পরিচারক, ওয়েটার, তো আপনারা যদি কেউ এর ভেতরে হন তো ইয়েস করবেন, যদি না হন তো নো করবেন। তারপরটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী, আপনারা যদি এর ভিতর থেকে কোনো একটা হন তো ইয়েস করবেন, যদি না হন তো নো করবেন। এবং তারপর হচ্ছে ধোপা, চৌকিদার, শেষ অপশান ছিল।
যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। শহরাঞ্চলেও এতগুলো আছে, তার মধ্যে আপনারা যদি কোনো একটাও হন তাহলেও আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধাটা পাবেন, অন্যথায় আপনারা পাবেন না। এবারে হতে পারে আপনারা 2-3টার মধ্যে পড়ছেন, তাহলে কোনো অসুবিধা নেই। ধরুন কেউ গৃহকর্মী, কিংবা ধরুন কেউ ধোপা, কিংবা ধরুন কেউ মালি, একসাথে 3টে কাজ করছেন, তো 3টাতে হ্যাঁ করবেন এবং আপনারা কার্ডটা পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এই দেখে নিন, আমি এতক্ষণ বাংলাটা দেখালাম, এবারে দেখিয়ে দিচ্ছি ইংরেজিটা দেখে নিন। ইংরেজিটা আমি বলছি না, আপনারা চাইলে আটকে দেখে নিতে পারেন। এবারে এখানে বলছে 70-এর বেশি, যদি হ্যাঁ হন তো হ্যাঁ করবেন, যদি না হন তো না করবেন। এবারে এখানে লেখা আছে আপনার বাড়িতে কেউ আশাকর্মী আরও নন, তাহলে এখান থেকে আপনারা এখানে ইয়েস এবং নো করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে নন বলেছে, তাহলে এখানে উল্টোটা দেওয়া আছে। আপনাকে এখানে এটা বলেনি যে আপনার বাড়িতে কি কেউ আশাকর্মী, হ্যাঁ কি না, এখানে বলেছে আপনার বাড়িতে আশাকর্মী নন, তো এখানে উত্তরটা উল্টোভাবে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন এখানে বলছে আপনার বাড়ির ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের উপরে প্রত্যেক বছরে হয়, তাহলে এখানে আপনাদের ইয়েস করতে হবে এবং যদি না হয় তো নো করতে হবে। এবারে আপনাদের বাড়ির ইনকাম যদি বছরে 8 লাখের উপরে হয়, তাহলে সাধারণত আপনি এই স্কিমের লাভ উঠাতে পারবেন না। এবং 2 নম্বরে বলছে আপনার বাড়িতে কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে এখানে হ্যাঁ করতে, অন্যথায় না করতে। যদি হ্যাঁ করেন তাহলে পাবেন না। এবারে তারপরে 3 নম্বরে বলছে আপনাদের নাম যদি 2026-এর SIR-এ বাদ গিয়ে থাকে, অথবা ডিলিট হয়ে থাকে, অথবা আপনি স্থানান্তর হয়েছেন, এই সকল কিছু যদি হয়ে থাকেন, তাহলে আপনাদের এখানে সিলেক্ট করতে বলছে। তারপরে এখানে বলছে আপনাদের নামটা যদি SIR ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, তাহলে এখান থেকে আপনাদের ইয়েস বা নো করতে হবে। তারপরে এখানে আপনাদের বলছে আপনাদের নামটা যদি পেন্ডিং থাকে CA-তে, তাহলে এখানে আপনি ইয়েস বা নো করতে পারছেন। এবং তারপরে এখানে লেখা আছে আপনাদের নামটা যদি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি নামটা ডিলিট হয়ে থাকে, তাহলে এখান থেকে আপনারা ইয়েস বা নো করতে পারছেন। এবারে কথা হচ্ছে এটি, আপনারা এখানে কোনো একটা যদি ইয়েস করে দেন, তাহলে আপনারা আর কোনোভাবেই এই স্কিমের লাভ উঠাতে পারবেন না। এখানে প্রত্যেকটা জিনিসে আপনাদের নো করতে হবে। এবারে আপনাদের যদি কারোর এখান থেকে কোনো একটা যদি হয়ে থাকে, তাহলে সাধারণত আপনাদের ফর্মটা জমা দেওয়ার আর কোনো মানে হয় না, কেন কি এখান থেকে আপনারা কোনো একটা যদি ইয়েস করেন, তাহলে সাধারণত আপনারা এই স্কিমের লাভ উঠাতে পারবেন না। এবারে আবার তার জন্য আপনারা মিথ্যা তথ্য দিতে যাবেন না। এখানে আপনারা একটা টিক চিহ্ন দিবেন এবং আপনারা এখানে সইটা করে দিবেন, অথবা কেউ যদি সই না করতে পারেন তাহলে এখানে টিপ সইটা দিয়ে দিবেন। এবারে আপনাদের কাজ কমপ্লিট। এগুলো সাধারণত অফিসাররা আপনাদের এগুলো কেটে রিটার্ন দিবে। কিছুই না, এখানে আপনাদের আধার কার্ডের নম্বর, আপনাদের নাম, রেশন কার্ডের নম্বর, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সকল কিছু লেখা থাকবে। এবং এখানে যে জনকল্যাণকর শিবিরের অফিসার যে থাকবে, ও এখানে সাইনটা করে দিবে। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। এই ফর্মটা হচ্ছে 6 পাতার একটা ফর্ম, তার মধ্যে এখন 3 পাতা হয়ে গেল। এই 3 পাতাই মূলত আপনাদের করার ছিল। এবারে দেখে নিই আরও কী কী আছে। এগুলো সাধারণত আপনাদের কিছু করার নেই, এগুলো সেই অফিসার অনলি দেওয়া আছে, তো এগুলো আপনারা কিছু করবেন না, এরা তারা বুঝবে। 4 পেজও চলে গেল, এবার হচ্ছে 5 পেজ। এবারে দেখুন এই পেজে আবার আলাদা একটু অপশান আছে। এখানে বলছে যাদের বয়স 70-এর ঊর্ধ্বে, তাদের জন্য এই ফর্মটা। তো দেখে নিই এবারে এখানেও কি লিখতে হবে। আপনারা কেউ যদি সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রে আপনারা এই ফর্মটা পূরণ করবেন এবং এখানে বয়সটা হওয়া দরকার 70-এর ঊর্ধ্বে। ডেট দিয়ে দিবেন, জবেকার ডেটে আপনি শিবিরে যাচ্ছেন, এবং আপনাদের আধার কার্ডের নম্বর, আপনাদের নাম, রেশন কার্ডের নম্বর দিয়ে দিবেন এবং এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন, জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এবং আপনারা এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, ফ্যামিলির হেড কাকে রাখছেন, ফ্যামিলি মেম্বার কত, প্যান কার্ডের নম্বর, সকল কিছু এখানে দিয়ে দিবেন। তারপর এখানে এপিক কার্ডের নম্বর দিয়ে দিবেন, এসি নম্বর দিয়ে দিবেন, পার্ট নম্বর দিয়ে দিবেন, সিরিয়াল নম্বর দিয়ে দিবেন। তারপরে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। ব্যাস, আপনাদের এখানে এতটাই করার ছিল, এরপরে আর আপনাদের কিছু করতে হবে না। এখান থেকে মূলত অফিসাররা করে দিবে। আপনাদের আধার কার্ডের নম্বর, নাম, রেশন কার্ডের নম্বর, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সকল কিছু লিখে দিবে এবং এখানে জনকল্যাণকর শিবিরের অফিসার তার নাম এবং তার সিগনেচারটা এখানে করে দিবে। এবং এখানে তারপরে পৃষ্ঠারে বলছে এখানে আপনাদের নামটা যদি
এসআইয়ের 2026-এ ডিলিট আরও যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস বা নো করতে পারছেন। এবং আবারও এখানে ট্রাইব্যুনালের কথা বলেছে এবং এখানে সি এর কথা বলেছে। এগুলোতে যদি আপনাদের নাম আরও থাকে তো আপনারা এখান থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। দিয়ে আপনারা এখানে চেক বক্সে টিক করবেন এবং আপনারা এখানে আপনাদের সিগনেচারটা করে দিবেন। এগুলো আপনাদের কিছু করার দরকার নেই। এই হয়ে গেল আপনাদের পুরো প্রসেসটা কমপ্লিট। আমি 1 নম্বর পৃষ্ঠা থেকে 6 নম্বর পৃষ্ঠা অবধি সকল কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবারে বলে দিই, এই ফর্মটা ডাউনলোডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে আপনারা ক্লিক করে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা এই ফর্মটা যদি প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যান তাতে সুবিধা আপনাদের অনেকটাই হয়ে যাবে। যদি ডাইরেক্ট এটা জমা নিয়ে নেয় তো জমা দিয়ে দেবেন, অন্যথায় এই ফর্মটা যে আপনারা ফিল আপ করে নিয়ে যাবেন ওখানে জাস্ট দেখে ওটাতে কপি করে দিবেন, দিয়ে ওখানে জমা দিয়ে দেবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের তাও যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।